নমস্কার। রাজ্য মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে অফ কন্ট্রাক্টরস অফ পিডব্লিউডি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সর্বশেষ রিভাইজ হয়েছিল 2007 সনে এবং এখন পর্যন্ত টোটাল অ্যানলিস্টেড কন্ট্রাক্টরসের সংখ্যা ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোল্ডার অ্যান্ড ডিপ্লোমা হোল্ডার এরা সহ টোটাল অ্যানলিস্টেড কন্ট্রাক্টরস 4906 ত্রিপুরা রাজ্যে পিডব্লিউডির। রাজ্য সরকারের নোটিশে এসছে যে কিছু কিছু কাজের ক্ষেত্রে, বিশেষ করে বড় ধরনের কাজ, করতে গিয়ে দেখা যায় লিফট, এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, লিফট লাগানোর প্রশ্ন, এয়ার কন্ডিশন লাগানোর প্রশ্ন, ইন্টারনাল ইলেকট্রিফিকেশনের প্রশ্ন এবং অ্যাপ্রোচ রোড ইত্যাদি, এবং ফায়ার প্রোটেকশন, এগুলি করার জন্য দেখা যায় বিল্ডিং কমপ্লিট হওয়ার পর আবার টেন্ডার করতে হয়। লিফটের জন্য টেন্ডার করতে হয়, ইন্টারনাল ইলেকট্রিশিয়ানের জন্য টেন্ডার করতে হয়, লিফটের জন্য টেন্ডার করতে হয়, আবার খোঁড়াখুড়ি শুরু হয়ে যায় নতুন বিল্ডিংটার মধ্যেই। এজন্য এসব জিনিস চোখে আসার পরে যাতে কাজ দ্রুত সম্পন্ন হতে পারে, একটা টেন্ডারের মাধ্যমেই যেন সবগুলি কাজ হয়ে যেতে পারে, এসব দিক বিবেচনা করে প্লাস ঠিকাদারদের অন্যান্য সুবিধা অসুবিধার কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার ডিগ্রি হোল্ডার এবং ডিপ্লোমা হোল্ডারদের তাদের স্বার্থের কথা চিন্তা করে, এবং কোনো কোনো কন্ট্রাক্টরের হঠাৎ করে মারা যেতে পারে, সেক্ষেত্রে তাদের পরিবারের চিন্তা করে রাজ্য সরকার এবার রিভাইজ এস্টিমেট এনেছে। The state PWD of Tripura has a separate enlistment rules for contractors of PWD Tripura. Based on the changing requirements, the enlistment rules have been revised from time to time, and the existing rules are in force since 2007. In the meantime, a number of changes have been brought in the bidding process, including requirement of manpower, machineries by the contractors. It is therefore felt necessary to revise the rules in order to encourage competition, improvement the quality of works, and ensure accountability of contractors. এই জন্য রিভাইজ করেছে। রিভাইজে কি এসছে, এখন কি বর্তমানে আছে মন্ত্রিসভার সিদ্ধান্তর আগে, এখন 6 ধরনের স্ল্যাব রয়েছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4A, ক্লাস 4B এবং ক্লাস 5। এই 6 ধরনের ক্লাস রয়েছে কন্ট্রাক্টরদের। নতুন করে ঢুকানো হয়েছে নিউ ক্যাটাগরিজ অফ এনলিস্টমেন্ট, নেমলি ক্লাস 1 কম্পোজিট
and class 2 composite, class 1 composite and class 2 composite, এই দুটো করার ফলে তাহলে 8টা ক্যাটাগরি হয়ে গেল। Introduction of 2 new category, that is class 1 composite and class 2 composite, exclusively for major building works with components of lifts, air conditioning, internal electrification, approach road, etc. in one tender. একটা টেন্ডারের মাধ্যমে সবটা কাজ হবে। এই ধরনের যারা আছে তারা কম্পোজিট 1-এ চলে আসবে, তাদের যদি ক্যাপাবিলিটি থাকে। 2, ডাইরেক্ট এনলিস্টমেন্ট এতদিন ছিল না। ডাইরেক্ট এনলিস্টমেন্ট টু এনি ক্লাস অন ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি রেসপেক্টিভ ক্লাস। আমার যদি কম্পোজিট 1-এর ক্ষমতা থাকে বা ক্লাস 1, ডাইরেক্ট আমি ক্লাস 1-এ চলে যেতে পারবো। এখন কি আছে, আমাকে হলে ক্লাস 5-এ গিয়ে ঢুকবো, দেন টাইম টু টাইম আমি আমার কাজের ওয়ার্কের উপরে ডিপেন্ড করে 5-এর থেকে 4, 4-এর থেকে 3 এরকম আসে। এইবার করে দিয়েছে যদি আমার কোয়ালিটি থাকে, আমি যদি ক্রাইটেরিয়াতে পড়ি, ডাইরেক্ট আমি ক্লাস 1 বা কম্পোজিট 1-এ চলে যেতে পারবো। এটা আগে ছিল না। 3, provision for enlistment as a partnership firm subject to fulfillment of eligibility criteria by 2 or more individuals has been incorporated. ধরুন আমি কন্ট্রাক্টর, আমার ছেলে, আমি ক্লাস 1 কন্ট্রাক্টর, আমার ছেলে ক্লাস 3 কন্ট্রাক্টর। এবার এই সুযোগ এবার দিচ্ছে, তারা ইচ্ছে করলে পার্টনার হয়ে যেতে পারে। পার্টনার হলে যখন হবে, আগে ছিল না এরকম, পার্টনারশিপ করে এসে করলে এটা আলাদা, কিন্তু আগেটা ছিল না। তাহলে আমি যদি, আমার ছেলে যদি ক্লাস 3 কন্ট্রাক্টর হয় আর আমি যদি ক্লাস 1 হই, যদি আমি পার্টনার হয়ে যাই, ডাইরেক্ট আমি ক্লাস 1 কোনো কারণে কোনো কন্ট্রাক্টর মারা গেল, তাহলে তার যাতে কোনো অসুবিধা না পড়ে, এরকম আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য এটা করা হয়েছে। এটা একটা দীর্ঘদিনের দাবি ছিল কন্ট্রাক্টরদের, এটা পূরণ করা হলো। 4, elected representatives of 3-tier panchayat system and village committee and urban body, সেখানে যদি who held office of profit or enjoy the honorarium and remuneration etc., they are not eligible for enlistment. জনপ্রতিনিধি যারা পঞ্চায়েত, ভিলেজ কমিটি অ্যান্ড আরবান, সেক্ষেত্রে তারা এনলিস্টেড হতে পারবে না, কন্ট্রাক্টরি কাজ করতে পারবে না এনলিস্টের মাধ্যমে। এটা ট্রান্সপারেন্সির সাথে জনপ্রতিনিধি যাতে অযথা প্রবলেমে না পড়তে হয় সেই জন্য এটা করেছে। এবং এমপি এমএলএর ক্ষেত্রে তাদেরও নিয়ম অনুযায়ী আগেই আছে। যেমন আমাদের উদাহরণস্বরূপ আমাদের বিপ্লব ঘোষ, ইজ এ বিগ কন্ট্রাক্টর, উনি কিন্তু জনপ্রতিনিধি হওয়ার পরে উনি কিন্তু কোনো কাজে অংশ নিচ্ছেন না, এটা উদাহরণ। সেই জন্য এটা আগের থেকে ছিল। এবার আমরা একদম গ্রাস রুটেড জনপ্রতিনিধি ইনভলভ করছি। নেক্সট, provision of upgradation from existing class to any higher class on fulfillment of eligibility criteria for the respective classes. আমি ক্লাস 1-এ যেতে হলে আগে 2-তে উঠতে হবে, তারপরে 3-তে না। এখন বলছি তুমি 4 হলেও তোমার যদি এলিজিবিলিটি থাকে, ইউ ক্যান, তোমার পারফরমেন্স যদি দেখাতে পারো অ্যান্ড ক্যাপাবিলিটি থাকে, ইউ ক্যান গো টু দি ডাইরেক্ট
class 1 or composite 1. Next, direct entry of unemployment engineering degree and diploma holders to class 4A and class 4B respectively. আগে ছিল যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা 5-এ ঢুকতে পারবে, ক্লাস 5, আর যারা ডিগ্রি হোল্ডার তারা 4B ঢুকতে পারবে। এবার তাদের প্রমোশন হয়েছে, বলছে এটা বেকার, বিশেষ করে আনএমপ্লয়েড ইউথের ক্ষেত্রে এটা গুরুত্ব দিয়েছে যে এই ক্ষেত্রে সরাসরি ডিপ্লোমা যারা তারা 4Bতেই এন্ট্রি, 5 লাগবে না, এবং যারা ডিগ্রি হোল্ডার তারা 4Aতে ডাইরেক্ট এন্ট্রি নিতে পারবে। নেক্সট, পারফরমেন্স রিপোর্ট অফ ইচ ওয়ার্ক উইদিন 3 months of completion of work with performance grading. কাজ সম্পন্ন হওয়ার 3 মাসের মধ্যে, কাজ কমপ্লিট করা 3 মাসের মধ্যে দপ্তর কন্ট্রাক্টরকে পারফরমেন্স রিপোর্ট দেবে উইথ গ্রেড। এটা তালবাহানা করা হয়, আগেই করা হয়, এখন আমরা একদম রুলস করে দিলাম উইদিন 3 months তাকে পারফরমেন্স রিপোর্ট দিয়ে দিতে হবে। আরেকটা হলো যে এখন থেকে সব অনলাইন, নো অফলাইন, ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে সবগুলি অনলাইনে করবে, এবং আপনার প্রত্যেকটি কন্ট্রাক্টরের যে লাইসেন্স এগুলি ভ্যালিডিটি নর্মাল কোর্সে 5 years হয়, তারপর তারা রিনিউ করতে পারবে এগুলি। এইটা করতে গিয়ে যে যেমন টেন্ডারিং লিমিট আমরা এটাও বাড়িয়ে দিয়েছি। আগে ছিল ক্লাস 1 আনলিমিটেড, এখনো আনলিমিটেড। যারা ক্লাস 1 কন্ট্রাক্টর হবে তারা আনলিমিটেড ওয়ার্কের জন্য তারা অংশগ্রহণ করতে হবে। এবার ক্লাস 1 কম্পোজিট আমরা এবার আরো বেশি গুরুত্ব দিলাম, এটাও আগে ছিল না, এখন আনলিমিটেড এটাও করে দিয়েছে। এবং ক্লাস 2 কম্পোজিট আগে ছিল না, এখন আমরা বলছি 6 কোটি টাকা পর্যন্ত তারা কাজ করতে পারবে যারা ক্লাস 2 কম্পোজিট। ক্লাস 2 আগে ছিল 4 কোটি, এখন করে দিয়েছে 6 কোটি। ক্লাস 3 আগে ছিল 2.5 কোটি, এখন করবে 3.5 কোটি। ক্লাস 4A আগে ছিল 1.25 কোটি, এখন 1.5 কোটি। ক্লাস 4B আগে ছিল 75 লাখ, এখন 1 কোটি। ক্লাস 5 যেটা ছিল আগে ছিল 40 লাখ, এখন 50 লাখ। এখন যে ক্লাস 1 কম্পোজিট এটা কিভাবে হবে? ক্লাস 1 কম্পোজিট এই যে বললাম নতুন ক্লাস 1 কম্পোজিট যেটা আগে ছিল না, এখন এই কাজ 3 কোটি টাকার 3টা কাজ যদি কেউ কমপ্লিট করে থাকে, 3 কোটি টাকার কোনো 3টা কাজ যদি কেউ কমপ্লিট করে, হি ইজ এলিজিবল টু কম্পোজিট 1। অথবা 4.5 কোটির 2টো কাজ কেউ যদি কমপ্লিট করে, সে কম্পোজিট 1। এবং অথবা 9 কোটি টাকার যদি কোনো কাজ করে থাকে, একটা কাজ, তাহলে সে কম্পোজিট 1 হবে। সেরকম ভাবে ক্লাস 1 এর ক্ষেত্রে আগে ছিল 1.5 কোটি, এখন হয়ে গেছে 3 কোটি। 3 কোটি 3টা কাজ করতে হবে, তাহলে ক্লাস 1 হবে। এবং 4.5 কোটি 2টো কাজ হলে সে ক্লাস 1 হতে পারবে, এবং 9 কোটি টাকার একটা কাজ করতে পারলেই সে ডাইরেক্ট ক্লাস 1 হতে পারবে। এগুলি ক্লাস 2 কম্পোজিট, ক্লাস 2 কম্পোজিট বা ক্লাস 2, 3, 4, 4B এগুলি সবগুলি ভাগ করা আছে। এবং আমরা এই জন্যই দীর্ঘদিন ধরে দাবি ছিল বলেই আমরা এই জিনিসটা করেছি। আপনারা জানেন যে এখন পরিকাঠামো উন্নয়নের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বামেদের সময়ে
বামেদের সময়ে প্রচুর টাকা লাইবিলিটি রেখে গেছিল। আমরা আসার আগে লাইবিলিটি ছিল 2018-তে 472 কোটি 47 লক্ষ লাইবিলিটিস। আমরা ধীরে 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 এটা কমাতে কমাতে আমরা এখন লাইবিলিটি কন্ট্রাক্টররা পায় 155 কোটি 99 লক্ষ টাকা। ছিল 472 কোটি 47 লক্ষ, এখন এটা হয়েছে 155 কোটি 99 লক্ষ টাকা এসে দাঁড়িয়েছে। এটা আমাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটা আমার কাছে ছিল বলে এটা আমি দিয়ে দিলাম। আরেকটা সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে, ওয়ান টাইম রিল্যাক্সেশন ফর সাবমিশন অফ সাবসিডি ক্লেইমস আন্ডার স্টেট / central incentive schemes up to October 2020 due to COVID-19 pandemic। আমাদের রাজ্যে মাইক্রো ইন্ডাস্ট্রিজ রয়েছে 8026, স্মল ইন্ডাস্ট্রিজ রয়েছে 1105, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ রয়েছে 43টা এবং লার্জ বড় ইন্ডাস্ট্রি রয়েছে 4টে। টোটাল 9178টা শিল্প সংস্থা রয়েছে মাইক্রো টু লার্জ, এবং 35% সাবসিডি তারা পায়। এবং 35% সাবসিডি পাবে তারা, কিছু স্টেট গভর্নমেন্ট দেয় সাবসিডি, কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 35%। জিএসটি প্রথম 5 বছরের জন্য ছাড় আছে। কেউ যদি শিল্প সংস্থা এখানে স্থাপন করে তার জন্য 5 বছরের জিএসটি ছাড় আছে। এবং এবার কোভিডের কারণে অনেকেই সাবসিডি ক্লেম করতে পারেনি। The government of Tripura provides various incentives for promotion of industries in the state as per the incentive schemes in operation. The incentive scheme which is presently in operation in the state is called the Tripura Industrial Investment Promotion Scheme 2017, hereinafter referred as the Scheme 2017. এবং এটা ঘোষিত হয়েছিল 2017 ফর 5 years, গিভিং ইট এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2017। এবং দেখা যায় যে সাধারণত 31শে মার্চের মধ্যে এই যেমন 17-18টা আপনি যদি ক্লেম করেন তাহলে 17-18টা ক্লেম করতে হবে 18-19-এর 31 মার্চের মধ্যে। 18-19-এর 31 মার্চের মধ্যে 18-19-এরটা ক্লেম করবেন 19-20 মার্চের মধ্যে। 19-20টা ক্লেম করতে হবে 20-21 মার্চের মধ্যে। এবং যেহেতু এটা করতে পারেনি অনেকে, এবার ওয়ান টাইম রিল্যাক্সেশন, the subsidy claims March 19 would have to be submitted within 1 year from the end of the quarter of DIC. Most of the claimant industrial units could not submit their claims within the prescribed time of 1 year within the period falls under during March 20 to May 20 due to the lockdown and related problems arising due to COVID-19 pandemic. It is to be mentioned here that due to COVID-19 pandemic, relaxation have been imposed in implementation of SAM self-employment scheme, the Savalamban PMGP scheme, conducting EDP, training, etc. by extended time period or sanction of loan proposals for disbursement sanction cases up to September 2020 for the year 1920. আমরা এটাকে মার্চ 20 এটাকে বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ ক্লেম ইচ্ছা করলে যারা মার্চের মধ্যে করতে পারেনি তারা অক্টোবরের 31 পর্যন্ত করতে পারবে। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত দিয়েছে। এবং এই যে
শিল্প প্রতিষ্ঠানগুলির কথা বললাম, এই শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন মানুষ, আনএমপ্লয়েড অনেক রয়েছে, তাদের সংখ্যা 87,181, শ্রমিক কর্মচারী সহ 27,121 জন মানুষ সেখানে কাজ করছে। এই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত দিয়েছে। এই দুটো জিনিসই আমার বলার ছিল, বলে দিলাম। কোভিডের রিপোর্ট আমার কাছে আসেনি, একটাই শুধু বলবো যে ক্রমশ কোভিডের প্যান্ডামিকের যে অবস্থা, এটা ধীরে ধীরে থিতু হয়ে আসছে এবং আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সিরো সার্ভিলেন্স of antibodies of COVID-19 will be conducted in the second week of October 2020. যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, ডক্টর, নার্স, হেলথ ওয়ার্কার, পুলিশ, সাফাইকর্মী, হাসপাতালের সিকিউরিটি গার্ড, তাদেরকে দিয়ে শুরু হবে, অন্যদেরও করা হবে। এটা হলো ব্লাড নিয়ে দেখবে যে এই লোকটার কোভিড হয়েছে কিনা, এবং কোভিড হওয়ার পরে অ্যান্টিবডি হয়েছে কিনা। এটার জন্য একটা আমরা স্টেপ নিচ্ছি, মন্ত্রিসভাতে এটা আলোচনা হয়েছে। তো এটা আমরা শুরু করতে যাচ্ছি সেকেন্ড উইক অফ অক্টোবর, এটা আমরা করতে যাচ্ছি। আর রিকভারি রেট নর্মাল কোর্সে আমি যতটুকু জানি যে রিকভারি রেট, আমরা জানেন যে টেস্ট পার মিলিয়ন আমাদের আজকের দিনে 1,01,233 টেস্ট পার মিলিয়ন। 24টা স্টেট আমাদের পিছনে, 10টা স্টেট আমাদের আগে। 24টা স্টেট, কেরালা থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ পর্যন্ত অনেকগুলি স্টেট আমাদের পিছনে, 24-এ খারাপ অবস্থায় রয়েছে। আমাদের থেকে আমরা টেস্ট পার মিলিয়ন 1,01,233। এটা একটা মানে প্রচুর পরিমাণে আমরা টেস্ট করাচ্ছি। এটা দিয়ে এই তথ্য পাবেন আজকের তারিখে। মর্টালিটি রেট, মৃত্যুর হার আমাদের থেকে বেশি মৃত্যুর হার 20টা স্টেটে, এবং 20টা স্টেটে আমাদের থেকে মৃত্যুর, এবং আমাদের থেকে ভালো অবস্থা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 15টা স্টেটের মতো আমাদের থেকে ভালো আছে। 20টা স্টেট আমাদের থেকে বেশি মর্টালিটি রেট, এবং আমাদের মর্টালিটি রেট 1.09। আমাদের রিকভারি রেট, আমরা আজকের দিনে আমরা 82.05% রিকভারি রেট। আমাদের 12টা স্টেট থেকে, কেরালা আমাদের থেকে খুব খারাপ অবস্থায়, মেঘালয় খারাপ, অরুণাচল, লাদাখ, মণিপুর, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটক, নাগাল্যান্ড, জম্মু কাশ্মীর আমাদের থেকে খারাপ, বাকিগুলি আমাদের থেকে ভালো রিকভারি রেট। এই জায়গাটা আমরা রয়েছি। আমরা 12টা স্টেট থেকে ভালো জায়গায় আছি, 12টা স্টেট থেকে ভালো জায়গায় রয়েছি। আর টেস্ট পার মিলিয়ন আমাদের থেকে মাত্র 10টা স্টেট আমাদের থেকে বেশি করছে। এটা 24টা স্টেট আমাদের পিছনে। মর্টালিটি রেট 20টা স্টেট থেকে আমরা ভালো অবস্থায় রয়েছি, এবং বাকি যেগুলি বাদ দিয়ে দিবেন স্টেটগুলির থেকে। রিকভারি রেটের কথা বললাম। পজিটিভিটি রেট আমরা
6.81%, 20টা স্টেট আমাদের থেকে খারাপ অবস্থায় রয়েছে পজিটিভ রেট। উড়িষ্যার থেকে বিহার পর্যন্ত, না ভুল বলেছি, আমরা আমাদের থেকে ভালো অবস্থায় রয়েছে 20টা স্টেট, আর 14টা স্টেট আমাদের থেকে আরো খারাপ, যেমন মহারাষ্ট্র, চণ্ডীগড়, পন্ডিচেরি, গোয়া, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, লাদাখ, নাগাল্যান্ড, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, উত্তরাখণ্ড। আমরা হলাম 6.81 পজিটিভিটি রেট, 6.81। মহারাষ্ট্রের পজিটিভিটি রেট 20.24 এবং চণ্ডীগড় 15.39। আমরা 6.81, পন্ডিচেরি 13.80, কেরালা 7.44, আমরা 6.81। এটা আছে। আর সেকেন্ড উইক অফ অক্টোবর আমরা এই টেস্ট করতে যাচ্ছি। আমাদের প্রসেসটা চলছে, লড়াই জারি রয়েছে, চেষ্টা করছি যতটুকু কমিয়ে নেওয়া যায়, এবং একটা ভালো জায়গায় রয়েছে, আমরা সব দিকে লক্ষ্য রেখেছি। এবং যেমন কালকে একজনও মৃত্যু ছিল না, আজকে বোধহয় মৃত্যু আছে, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে আসছে। তো এইটুকু বলতে পারি। আজকে এর বেশি কোভিড সম্বন্ধে আমার বলার কিছু। আমাদের চলে এসছে, বলছি আপনাদেরকে, আমাদের কিট, মেশিন, এই যে সিরো সার্ভেলেন্স ফর অ্যান্টিবডিজ অফ কোভিড-19, এটার জন্য মেশিন চলে এসছে, কিট চলে এসেছে। এখন সমস্ত ট্রেনিং হচ্ছে। এটা আমরা প্রথম এদেরকে দিয়ে শুরু করব, এবং সব জায়গায় যাবে, এটা দেখে আমরা শুরু করতে যাচ্ছি। না, এটা শুনুন, এটা হলো আপনার, যেমন যারা আপনারা জানেন যে যারা পজিটিভ হয়ে গেছে, এবং পজিটিভের পর 28 দিন অতিক্রান্ত হলে, পজিটিভ হয়ে গেছে ধরুন, 28 দিন অতিক্রান্ত হওয়ার পর ওদেরকে আবার পরীক্ষা করা যেতে পারে, তাহলে বোঝা যাবে যারা পজিটিভ। কিন্তু কারো অ্যান্টিবডি হয়েছে কিনা সেই পরীক্ষা করে এটা দেখবে। এটা প্রথম ফ্রন্টলাইন ওয়ার্কাররা কেন বলেছে? অ্যাজ বিকজ তারা ইনভলভমেন্ট বেশি, ক্লোজ কন্ট্যাক্ট, সেই জন্য এটা দেখে আমরা একটা ধরতে পারবো। নিয়ম হলো এরকম সিস্টেম, যদিও এটা ফাইনাল নয়, সবগুলি পরীক্ষা চলছে সারা বিশ্বে, কোনো ব্যবস্থাই চূড়ান্ত নয়, কিন্তু রাজ্য সরকার দেখছে যে আমাদের স্টেটে কত পার্সেন্ট অ্যান্টিবডি হয়েছে, এটা একটা দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য আমরা এটা করতে যাচ্ছি। মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়ে দিয়েছে এটা করার জন্য। না, কারফিউ তো নাই এখন। আমরা আগে একটা সিদ্ধান্ত ছিল পুজোর সময় কারফিউ থাকবে, কিন্তু নিত্য নতুন যখন বিভিন্ন রকম ইনফরমেশন আসছে, ডাইরেকশন আসছে, সেটার সাথে মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি আমরা ধীরে ধীরে, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনেই আমরা করব। যেসব ক্ষেত্রে, যেমন স্কুল খোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকার বলছে 21শে সেপ্টেম্বর থেকে স্টেট গভর্নমেন্ট স্কুল খুলতে পারবে। আমরা খুলিনি। 21শে সেপ্টেম্বর গত মাসের খুলতে পারবে, এবং 50% টিচার আসতে পারবে, অ্যান্ড উইথ দি কনসেন্ট অফ দি গার্জিয়ানের চিঠি নিয়ে স্টুডেন্ট তার জন্য শিক্ষকের কাছে আসতে পারে, ক্লাস না। আমরা এটা পাওয়ার পরেও খুলিনি। আমরা করেছি 5 অক্টোবর করে দিয়ে অলরেডি
আমরা করেছি, 50% টিচার যাচ্ছে। যেমন আমরা তাও কি ক্লাস 9, 10, 11, 12 এবং যেমন আজকের কথা, আজকে সারা রাজ্যে 9, 10, 11, 12 18,456 জন ছেলে মেয়ে স্কুলে রিটেন কনসেন্টের গার্জিয়ানের কনসেন্ট নিয়ে শিক্ষক শিক্ষিকার সাথে তার সাজেশন বুঝতে পারছে না, এটা মেনে সারা রাজ্যে। এবং টোটাল টিচার, এই যে 9 থেকে 12 পর্যন্ত টিচারের সংখ্যা হলো 12,292। টিচার কতজন গেল আজকে? 7,251, 58.98%। আমরা আগেই বলছি 50% বেশি টিচার যাওয়ার দরকার নেই, তো এখানে নিয়েছে। এবং 15টা স্কুল কন্টেনমেন্ট জোন অথবা আপনার কন্টেনমেন্ট জোন অথবা সেখানে কোয়ারেন্টাইন সেন্টার, সেগুলি আমরা 15টা স্কুল খুলিনি। তো এবার আমরা 5 অক্টোবর থেকে এটা শুরু করেছি। এবার কেন্দ্রীয় সরকার বলছে 15 অক্টোবর থেকে স্কুল খুলতে পারবে। আমরা 15 অক্টোবরে স্কুল খোলার আগে আমরা হাই পাওয়ার একটা কমিটি রয়েছে, সব ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী সবাই নিয়ে একটা মিটিং করেছিলাম, রিওপেনিং স্কুলস। সেখানে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে ছোট্ট একটা কমিটি করা হোক। কমিটি প্রয়োজন বোধে সেখানে এত বড় মিটিংয়ের দরকার নেই, যেদিনই স্কুল খুলবে সেদিন আলোচনা করে এর আগে রিওপেনিং স্কুল হবে। তো এই যে আমরা একটু আগে বলছি, যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেকশন 21 সেপ্টেম্বর, আমরা হাই পাওয়ার কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে 50% টিচার দিয়ে স্কুল খুলছি, নট ফর ক্লাস। এবার রিওপেনিং স্কুল যখন করতে যাব সেক্ষেত্রেও আমরা ওই কমিটির সাথে ডেট দিয়ে দিয়েছি আজকে, এর মধ্যে 2-4 দিনের মধ্যে মিটিং হবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে স্কুল খুলতে যাব। আর নেইবারহুড ক্লাস আমরা সরকার থেকে কোনো সিদ্ধান্ত দেইনি। আমাদের সিদ্ধান্ত কি? আমাদের কাছে দাবি এসছে যে বিশেষ করে এডিসি এলাকার থেকে যে 25টা ইন্সপেক্টর অফ স্কুলস এডিসি এলাকায়, তারা বলছে নেইবারহুড ক্লাসে আমাদের ভালো সাড়া পেয়েছি। আমরা যখন মিটিং ডেকেছিলাম এবং সেটা হাই পাওয়ার কমিটির মিটিংয়ে প্লেস করেছে লোকটা, এডিসি কর্তৃপক্ষ। আমরা বলছি না, আমরা নেইবারহুড ক্লাসের এই মুহূর্তে অনুমতি, তবে আমরা একটা সার্কুলার দিতে পারি। এসএমসি কমিটি, কনসার্নিং এসএমসি কমিটি এবং লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে লোকাল পরিবেশের অবস্থা বিচার করে কন্টেনমেন্ট জোন টোন সব চিন্তা করে যদি কেউ নেইবারহুড ক্লাস করতে চায় করতে পারবে, ওই লোকাল এরিয়ায়, স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরে। সেটা অলরেডি 5 অক্টোবর থেকে শুরু করেছে অনেকেই, সবাই না। 4,403টা স্কুল ইনক্লুডিং এডিসি, 2,052টা স্কুলে আজকের তারিখে নেইবারহুড ক্লাসে অংশগ্রহণ করেছে। আমরা সার্কুলার দিয়ে এটাও বলেছি, এসএমসি কমিটির সিদ্ধান্ত নিলে তখন প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষককে বলবো স্কুলে যাও, নতুবা না। স্কুল মানে ওই ক্লাসে অংশ করতে। সেই জন্য আজকে যেমন গতকাল 17,645 জন ছেলে মেয়ে, এটা কিন্তু 1 to 8, তারা নেইবারহুড ক্লাস করিয়েছে। সবাই 5 জন, 4 জন, 3 জন, 2 জন
আর আজকে 18,382 জন স্টুডেন্ট বিভিন্ন ওই 4, 5, 3, 2 এটা করে নেবারহুড ক্লাস করেছে, এবং ওইটা তাদের এসএমসি কমিটির সিদ্ধান্ত, ওই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার গার্ড। আবার নেবারহুড ক্লাস কোনো মতেই করা যাবে না, এসএমসি কমিটির সিদ্ধান্ত নিলেও রিটেন কনসেন্ট অফ দি গার্জিয়ান ছাড়া নেবারহুড ক্লাস করা যাবে না। ক্লিয়ার? ইচ্ছা করলেও কোনো স্কোপ নেই, যাদের দুর্বসন্ধি রয়েছে কিছু বলার, সে স্কোপ সরকার দেয়নি। গার্জিয়ানের কনসেন্ট, রিটেন কনসেন্ট ছাড়া কোনোটাই হবে না।